অনুরাধা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কন্যার বিবাহযোগ্য বয়সের সম্বন্ধে যত মিথ্যা চালানো যায় চালাইয়াও সীমা ডিঙাইয়াছে, বিবাহের আশাও শেষ হইয়াছে। ও মা, সে কি কথা হইতে আরম্ভ করিয়া চোখ টিপিয়া কন্যার ছেলেমেয়ের সংখ্যা জিজ্ঞাসা করিয়াও এখন আর কেহ রস পায় না। সমাজে এ রসিকতাও বাহুল্য হইয়াছে। এমনি দশা অনুরাধার, অথচ ঘটনা সে যুগের নয়, নিতান্তই আধুনিক কালের। এমন দিনেও যে কেবলমাত্র গণ পণ ঠিকুজি কোষ্ঠী ও কুলশীলের যাচাই বাছাই করিতে এমনটা ঘটিল। অনুরাধার বয়স 23 পার হইয়া গেল, বর জুটিল না, এ কথা সহজে বিশ্বাস হয় না। তবু ঘটনা সত্য। সকালে এই গল্পই চলিতেছিল আজ জমিদারের কাছারিতে। নূতন জমিদারের নাম হরিহর ঘোষাল, কলিকাতাবাসী। তার ছোট ছেলে বিজয় আসিয়াছে গ্রামে। বিজয় মুখের চুরুটটা নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি বললে? গগন চাটুর্যের বোন বাড়ি ছাড়বে না? যে লোকটা খবর আনিয়াছিল সে কহিল, বললে যা বলবার ছোটবাবু এলে তাকেই বলবো। বিজয় ক্রুদ্ধ হইয়া কহিল, তার বলবার আছে কি? এর মানে তাদের বার করে দিতে আমাকে যেতে হবে নিজে, লোক দিয়ে হবে না। লোকটা চুপ করিয়া রহিল। বিজয় পুনশ্চ কহিল, বলবার তার কিছুই নেই বিনোদ, কিছুই আমি শুনবো না। তবু তারই জন্যে আমাকেই যেতে হবে তার কাছে। তিনি নিজে এসে দুঃখ জানাতে পারবেন না। বিনোদ কহিল, আমি তাও বলেছিলাম। অনুরাধা বললে, আমিও ভদ্র গেরস্থ ঘরের মেয়ে বিনোদদা, বাড়ি ছেড়ে যদি বার হতেই হয় তাকে জানিয়ে একেবারেই বার হয়ে যাব, বারবার বাইরে আসতে পারবো না। কি নাম বললে হে? অনুরাধা? নামের তো দেখি ভারী চটক, তাই বুঝি এখনো অহংকার ঘুচল না? আগে না। বিনোদ গ্রামের লোক, অনুরাধাদের দুর্দশার ইতিহাস সেই বলিতেছিল। কিন্তু অনতিপূর্ব ইতিহাসেরও একটা অতিপূর্ব ইতিহাস থাকে, সেইটা বলি। এই গ্রামখানির নাম গণেশপুর। একদিন ইহা অনুরাধাদেরই ছিল। বছর 5 হইল হাত বদল হইয়াছে। সম্পত্তির মুনাফা 1000-2 বেশি নয়, কিন্তু অনুরাধার পিতা অমর চাটুর্যের চাল চলন ছিল 20,000 মতো। অতএব ঋণের দায়ে ভদ্রাসন পর্যন্ত গেল ডিক্রি হইয়া। ডিক্রি হইল, কিন্তু জারি হইল না। মহাজন ভয়ে থামিয়া রহিল। চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন যেমন বড় কুলীন, তেমনি ছিল প্রচণ্ড তার জপ তপ ক্রিয়াকর্মের খ্যাতি। তলা ফুটা সংসার তরণী অপব্যয়ের লোনা জলে কানায় কানায় পূর্ণ হইল, কিন্তু ডুবিল না। হিন্দু গোড়ামির পরিস্ফীত পালে সর্বসাধারণের ভক্তি শ্রদ্ধার ঝোড়ো হাওয়া এই নিমজ্জিত প্রায় নৌকাখানিকে ঠেলিতে ঠেলিতে দিল অমর চাটুর্যের আয়ুষ্কালের সীমানা উত্তীর্ণ করিয়া। অতএব চাটুর্যের জীবদ্দশাটা এক প্রকার ভালোই কাটিল। তিনি মরিলেনও ঘটা করিয়া, শ্রাদ্ধ শান্তিও নির্বাহিত হইল ঘটা করিয়া। কিন্তু সম্পত্তির পরিসমাপ্তি ঘটিল এইখানে। এতদিন নাকটুকু মাত্র ভাসাইয়া যে তরণী কোনো মতে নিঃশ্বাস টানিতেছিল, এইবার বাবুদের বাড়ির সমস্ত মর্যাদা লইয়া অতলে তলাইতে আর কাল বিলম্ব করিল না। পিতার মৃত্যুতে পুত্র গগন পাইল এক জরাজীর্ণ ডিক্রি করা পৈতৃক বাস্তুভিটা, আকণ্ঠ ঋণভারগ্রস্ত গ্রাম্য সম্পত্তি, গোটা কয়েক গরু ছাগল কুকুর বিড়াল, এবং ঘাড়ে পড়িল পিতার দ্বিতীয় পক্ষের অনুরা কন্যা অনুরাধা। এইবার পাত্র জুটিল গ্রামেরই এক ভদ্র ব্যক্তি। গোটা 5-6 ছেলে মেয়ে ও নাতিপুতি রাখিয়া
বছর 2 হইল তাহার স্ত্রী মরিয়াছে, সে বিবাহ করিতে চায়। অনুরাধা বলিল, দাদা, কপালে রাজপুত্র তো জুটল না, তুমি এইখানেই আমার বিয়ে দাও। লোকটার টাকা কড়ি আছে, তবু দুটো খেতে পড়তে পাবো। গগন আশ্চর্য হইয়া কহিল, সে কি কথা? ত্রিলোচন গাঙ্গুলির পয়সা আছে মানি, কিন্তু ওর ঠাকুর দাদা কুল ভেঙে সতীপুরের চক্রবর্তীদের ঘরে বিয়ে করেছিল, জানিস? ওদের আছে কি? বোন বলিল, আর কিছু না থাক, টাকা আছে। কুল নিয়ে উপোস করার চেয়ে 2 মুঠা ভাত ডাল পাওয়া ভালো দাদা। গগন মাথা নাড়িয়া বলিল, সে হয় না, হবার নয়। কেন নয় বলো তো? বাবাও সব মানতেন, কিন্তু তোমার তো কোনো বালাই নেই। এখানে বলা আবশ্যক, পিতার গোড়ামি পুত্রের ছিল না। মদ্য, মাংস ও আরো একটা আনুষঙ্গিক ব্যাপারে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুষ। পত্নী বিয়োগের পরে ভিন্ন পল্লীর কে একটি নীচ জাতীয় স্ত্রীলোক আজও তাহার অভাব মোচন করিতেছে, এ কথা সকলেই জানে। গগন ইঙ্গিতটা বুঝিল, গর্জিয়া বলিল, আমার বাজে গোড়ামি নেই, কিন্তু কন্যাগত কুলের শাস্ত্রাচার কি তোর জন্য জলাঞ্জলি দিয়ে 14 পুরুষ নরকে ডোবাবো? কৃষ্ণের সন্তান, স্বভাব কুলীন আমরা। যা যা, এমন নোংরা কথা আর কখনো মুখে আনিস নে। এই বলিয়া সে রাগ করিয়া চলিয়া গেল। ত্রিলোচন গাঙ্গুলির প্রস্তাবটা এইখানেই চাপা পড়িল। গগন হরিহর ঘোষালকে ধরিয়া পড়িল। কুলীন ব্রাহ্মণকে ঋণ মুক্ত করিতে হইবে। কলিকাতায় কাঠের ব্যবসায়ে হরিহর লক্ষপতি ধনী। একদিন তাহার মাতুলালয় ছিল এই গ্রামে। বাল্যে বাবুদের বহু সুদিন তিনি চোখে দেখিয়াছেন। বহু কাজকর্মে পেট ভরিয়া লুচিমন্ডা আহার করিয়া গিয়াছেন। টাকাটা তাহার পক্ষে বেশি নয়, তিনি সম্মত হইলেন। চ্যাটুর্যেদের সমস্ত ঋণ পরিশোধ করিয়া হরিহর গণেশপুর ক্রয় করিলেন। কুণ্ডুদের ডিক্রির টাকা দিয়া ভদ্রাসন ফিরাইয়া লইলেন। কেবল মৌখিক শর্ত এই রহিল যে, বাহিরের গোটা 2-3 ঘর কাছারির জন্য ছাড়িয়া দিয়া গগন অন্দরের দিকটায় যেমন বাস করিতেছে তেমনই করিবে। তালুক খরিদ হইল, কিন্তু প্রজারা মানিতে চাহিল না। সম্পত্তি ক্ষুদ্র, আদায় সামান্য, সুতরাং বড় রকমের কোনো ব্যবস্থা করা চলে না। কিন্তু অল্পের মধ্যেই কি কৌশল যে গগন খেলিতে লাগিল, হরিহরের পক্ষের কোনো কর্মচারী গিয়াই গণেশপুরে টিকিতে পারিল না। অবশেষে গগনের নিজেরই প্রস্তাবে সে নিজেই নিযুক্ত হইল কর্মচারী, অর্থাৎ ভূতপূর্ব ভূস্বামী সাজিলেন বর্তমান জমিদারদের গোমস্তা। মহাল শাসনে আসিল। হরিহর হাঁফ ফেলিয়া বাঁচিলেন, কিন্তু আদায়ের দিক দিয়া রহিল যথাপূর্ব তথা পর। 1 পয়সা তহবিলে জমা পড়িল না। এমনি ভাবে গোলমালে আরো বছর 2 কাটিল। তারপরে হঠাৎ একদিন খবর আসিল, গোমস্তা বাবু গগন চ্যাটুর্যকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। সদর হইতে হরিহরের লোক আসিয়া খোঁজ খবর তত্ত্ব তল্লাশ করিয়া জানিল, আদায় যাহা হইবার হইয়াছে, সমস্তই গগন আত্মসাৎ করিয়া সম্প্রতি গা ঢাকা দিয়াছে। পুলিশে ডায়েরি, আদালতে নালিশ, বাড়ি খানা তল্লাশি, প্রয়োজনীয় যাহা কিছু সবই হইল, কিন্তু না টাকা না গগন, কাহারও সন্ধান মিলিল না। গগনের ভগিনী অনুরাধা ও দূর সম্পর্কের একটি ছেলে মানুষ ভাগিনীও বাড়িতে থাকিত। পুলিশের লোকে তাহাকে বিধিমতো কষা মাজা ও নাড়াচাড়া দিল, কিন্তু কোনো তথ্যই বাহির হইল না। বিজয় বিলাত ফেরত। তাহার পুনঃ এক্সামিন ফেল করার রসদ যোগাইতে হরিহরকে অনেক টাকা গণিতে হইয়াছে। পাশ করিতে সে পারে নাই, কিন্তু বিজ্ঞতার ফলস্বরূপ মেজাজ গরম করিয়া বছর 2 পূর্বে দেশে ফিরিয়াছে। বিজয় বলে,
বিলাতে পাশ ফেলের কোনো প্রভেদ নাই। বই মুখস্থ করিয়া পাশ করিতে গাধাতেও পারে। সে উদ্দেশ্য থাকিলে সে এখানে বসিয়াই বই মুখস্থ করিত, ইউরোপে যাইত না। বাড়ি আসিয়া সে পিতার কাঠের ব্যবসায়ের কাল্পনিক দুরবস্থায় শঙ্কা প্রকাশ করিল এবং এই নরবরে পর কারবার ম্যানেজ করিতে আত্মনিয়োগ করিল। কর্মচারী মহলে ইতিমধ্যেই নাম হইয়াছে। কেরানিরা তাহাকে বাঘের মতো ভয় করে। কাজের চাপে যখন নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই, এমনি সময়ে আসিয়া পৌঁছিল গণেশপুরের বিবরণ। সে কহিল, এ তো জানা কথা, বাবা যা করবেন তা এইরকম হতে বাধ্য, কিন্তু উপায় নাই, অবহেলা করিলে চলিবে না। তাহাকে সরেজমিনে নিজে গিয়া একটি বিহিত করিতেই হইবে। এই জন্যই তাহার গণেশপুরে আসা। কিন্তু এই ছোট কাজে বেশি দিন পল্লীগ্রামে থাকা চলে না। যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা করিয়া তাহাকে কলিকাতায় ফিরিতে হইবে। সমস্তই যে একা তাহারই মাথায়। বড় ভাই অজয় অ্যাটর্নি, অত্যন্ত স্বার্থপর, নিজের অফিস ও স্ত্রী পুত্র লইয়াই ব্যস্ত, সংসারের সকল বিষয়েই অন্ধ। শুধু ভাগাভাগির ব্যাপারে তাহার একজোড়া চক্ষু 10 জোড়ার কাজ করে। স্ত্রী প্রভাময়ী, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। বাড়ির লোকজনের সংবাদ লওয়া তো দূরের কথা, শ্বশুর শাশুড়ি বাঁচিয়া আছে কিনা খবর লইবারও সে বেশি অবকাশ পায় না। গোটা 5-6 ঘর লইয়া বাড়ির যে অংশে তাহার মহল, সেখানে পরিজন বর্গের গতিবিধি সংকুচিত। তাহার ঝি চাকর আলাদা, উড়ে বেহারা আছে। শুধু বুড়া কর্তার অত্যন্ত নিষেধ থাকায় আজও মুসলমান বাবুর্চি নিযুক্ত হইতে পারে নাই। এই অভাবটা প্রভাকে পীড়া দেয়। আশা আছে শ্বশুর মরিলেই ইহার প্রতিকার হইবে। দেবর বিজয়ের প্রতি তাহার চিরদিনই অবজ্ঞা। শুধু বিলাত প্রত্যাবর্তনের পরে মনোভাবের কিঞ্চিত পরিবর্তন দেখা দিয়াছে। 2-4 দিন নিমন্ত্রণ করিয়া নিজের আধিয়া ডিনার খাওয়াইয়াছে। সেখানে ছোট বোন অনিতার সহিত বিজয়ের পরিচয় হইয়াছে। সে এবার বিয়ে পরীক্ষায় অনার্সে পাশ করিয়া এমএ পড়ার আয়োজন করিতেছে। বিজয় বিপত্নিক, স্ত্রী মরার পরেই সে বিলাত যায়। সেখানে কি করিয়াছে না করিয়াছে খোঁজ করিবার আবশ্যক নাই। কিন্তু ফিরিয়া পর্যন্ত অনেকদিন দেখা গিয়াছে স্ত্রী জাতি সম্বন্ধে তাহার মেজাজটা কিছু রুক্ষ। মা বিবাহের কথা বলায় সে জোর গলায় আপত্তি জানাইয়া তাহাকে নিরস্ত করিয়াছিল। তখন হইতে অদ্যাবধি প্রসঙ্গটা গোলেমালেই কাটিয়াছে। গণেশপুরে আসিয়া একজন প্রজার সদরের গোটা 2 ঘর লইয়া বিজয় নূতন কাছারি ফাঁদিয়া বসিয়াছে। সেরেস্তার কাগজপত্র গগনের গৃহে যাহা পাওয়া গিয়াছে জোর করিয়া এখানে আনা হইয়াছে এবং এখন চেষ্টা চলিতেছে তাহার ভগিনী অনুরাধা এবং দুঃসম্পর্কের সেই ভাগিনীয় ছোড়াটাকে বহিষ্কৃত করার। বিনোদ ঘোষের সহিত এইমাত্র সেই পরামর্শই হইতেছিল। কলিকাতা হইতে আসিবার সময়ে বিজয় তাহার 7-8 বছরের ছেলে কুমারকে সঙ্গে আনিয়াছে। পল্লী গ্রামের সাপ খোপ বিছা ব্যাঙের ভয়ে মা আপত্তি করিলে বিজয় বলিয়াছিল, মা, তোমার বড় বউয়ের প্রসাদে তোমার নারুগোপাল নাতি নাতনির অভাব নেই, কিন্তু এটাকে আর তা করো না, আপদে বিপদে মানুষ হতে দাও। শোনা যায় বিলেতের সাহেবরাও নাকি ঠিক এমনি বলিয়া থাকে, কিন্তু সাহেবদের কথা ছাড়াও এক্ষেত্রে একটু গোপন ব্যাপার আছে। বিজয় যখন বিলাতে, তখন মাতৃহীন ছেলেটার একটু অযত্নেই দিন গিয়াছে। তাহার ভগ্ন স্বাস্থ্য, পিতামহী অধিকাংশ সময়েই থাকেন শয্যাগত। সুতরাং যথেষ্ট বিত্ত বিভব থাকা সত্ত্বেও কুমারকে দেখিবার কেহ ছিল না। কাজেই দুঃখ কষ্টে সে বেচারা বড় হইয়াছে। বিলাত হইতে বাড়ি ফিরিয়া এই খবরটা বিজয়ের কানে গিয়াছিল। গণেশপুরে আসিবার কালে বৌদিদি হঠাৎ দরদ দেখাইয়া বলিয়াছিল,
ছেলেটা সঙ্গে যাচ্ছে ঠাকুরপো, পাড়াগা জায়গা, একটু সাবধানে থেকো। কবে ফিরবে? যত শীঘ্র পারি। শুনেছি আমাদের সেখানে একটা বড় বাড়ি আছে, বাবা কিনেছিলেন, কিন্তু কেনা মানেই থাকা নয় বৌদি। বাড়ি আছে কিন্তু দখল নেই। কিন্তু তুমি যখন নিজে যাচ্ছ ঠাকুরপো, তখন দখল আসতেও দেরি হবে না। আশা তো তাই করি। দখলে এলে কিন্তু একটা খবর দিও। কেন বৌদি? ইহার উত্তরে প্রভা বলিয়াছিল, এই তো কাছে, পাড়াগা কখনো চোখে দেখিনি, গিয়ে একদিন দেখে আসবো। অনুরও কলেজ বন্ধ, সেও হয়তো সঙ্গে যেতে চাইবে। এ প্রস্তাবে বিজয় অত্যন্ত পুলকিত হইয়া বলিয়াছিল, আমি দখল নিয়েই তোমাকে খবর পাঠাবো বৌদি, তখন কিন্তু না বলতে পাবে না। বোনটিকে সঙ্গে নেওয়া চাই। অনিতা যুবতী, সে দেখিতে সুশ্রী ও অনার্সে বিএ পাশ করিয়াছে। সাধারণ স্ত্রী জাতির বিরুদ্ধে বিজয়ের বাহ্যিক অবজ্ঞা থাকা সত্ত্বেও রমণী বিশেষের একাধারে এতগুলা গুণ সে মনে মনে যে তুচ্ছ করে তাহা নয়। সেখানে শান্ত পল্লীর নির্জন প্রান্তরে কখনো কখনো বা প্রাচীন বৃক্ষ ছায়াচ্ছন্ন সংকীর্ণ গ্রাম্য পথের একান্তে সহসা মুখোমুখি আসিয়া পড়ার সম্ভাবনা তাহার মনের মধ্যে সেদিন বারবার করিয়া দোল দিয়া গিয়াছিল।